আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের বড় হুদা প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1995 সাল। পার্ট 1। পানির রং এখানে ঘন কালো। সেই পানিতে ঝুলে আছে ওটা, অপেক্ষা করছে। মাছ নয়, ভাসিয়ে রাখার জন্য শরীরে কোনো এয়ার ব্লাডার নেই, তবে মাংসে বিশেষ রাসায়নিক পদার্থ থাকায় সমুদ্রের অতল তলে তলিয়ে যায় না। আবার স্তন্যপায়ী কোনো প্রাণীও নয় ওটা। বাতাস নিতে হয় না বলে পানির উপর মাথা তোলার কোনো গরজ অনুভব করে না। কালো পানিতে ঝুলে আছে কিন্তু ঘুমিয়ে নেই। ঘুম কাকে বলে জানেই তো না, তবে বিশ্রাম নেয়। বুলেট আকৃতির শরীর, পানি টানার জন্য গভীর পুটো বা গর্ত আছে শরীরে। টেনে নেওয়া পানি থেকে অক্সিজেন সংগ্রহ করে। ঢেউ খেলানো 8টা বাহু স্রোতের সঙ্গে ঝুলছে। লম্বা দুটো টেন্ট্যাকল শক্তভাবে কুণ্ডুলি পাকিয়ে সেটে রয়েছে শরীরে। যদি কোনো হুমকি দেখা দেয় বা খুনের নেশায় পেয়ে বসে, ছেড়ে দেয় স্প্রিংয়ের মতো লাফ দিয়ে সামনে ছুটবে ওগুলো, কাটা লাগানো চাবুকের মতো। একটাই শত্রু ওটার, পানির জগতে বাকি সমস্ত প্রাণী তার শিকার। নিজের সম্পর্কে কোনো ধারণা নেই, বিশেষ আকৃতি বা ধ্বংসকারী ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। সমুদ্রের ঠিক 8 মাইল নিচে ভেসে আছে ওটা। সূর্যের আলো যেখানে পৌঁছতে পারে না, তবু ওর প্রকাণ্ড চোখে অস্পষ্ট চকচকে ভাব ধরা পড়ছে। ছোটখাটো অনেক শিকারী প্রাণী আতঙ্কিত বা উত্তেজিত হলে তাদের শরীর থেকে আলো ছড়ায়। মানুষের চোখ যদি দেখার সুযোগ পেত, তারপরও ওটার গায়ের রঙের বর্ণনা দেওয়া সহজসাধ্য হতো না। গাঢ় তামার সঙ্গে নীল আর বেগুনি মেশালে যা হয়, তবে তা শুধু এই রকম সময়ে যখন বিশ্রাম নিচ্ছে। উত্তেজিত হলে বারবার বদলে যায় রং। জল দানবের সেন্সরি সিস্টেম সাগরের শুধু একটা বৈশিষ্ট্যই সারাক্ষণ মনিটর করে, তা হলো তাপমাত্রা। 40 থেকে 55 ডিগ্রি ফারেনহাইটে সবচেয়ে আরাম বোধ করে ওটা। পাহাড়ের ঢালে বাদাবরে স্রোতের গতি কমে বাড়ে, তাপমাত্রাও ওঠানামা করে সেই সঙ্গে। জলদানবও উপরে উঠে কিংবা নামে নিচে। এই মুহূর্তে একটা পরিবর্তন অনুভব করছে ওরা। স্রোতে ভাসতে ভাসতে মৃত একটা আগ্নেয়গিরির কাছাকাছি চলে এসেছে। সামুদ্রিক খাদ থেকে আগ্নেয়গিরিটা খাড়া হয়ে উঠে এসেছে, ঠিক যেন একটা সূচ। পাহাড়টাকে ঘিরে পাক খাচ্ছে স্রোত। ঠান্ডা পানি সবেগে উঠে যাচ্ছে উপরের দিকে, কাজেই টেইল ফিনের সাহায্যে ধীরে ধীরে উপরে উঠছে ওটা অন্ধকারের ভেতর। মাছদের মতোই ওটার কোনো সমাজ নেই, ঘুরে বেড়ায় একা একা। সেই জন্যই জানে না যে তার মতো আরও অনেক জলদানবের অস্তিত্ব আছে আটলান্টিকে। সংখ্যায় এত বেশি আগে কখনো দেখা যায়নি। যে কোনো কারণেই হোক, এক্ষেত্রে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকেনি। ওটা শুধু বেঁচে থাকার জন্য বেঁচে নেই, বেঁচে আছে খুন করার জন্যে। প্রকৃতির অদ্ভুত খেয়ালে প্রাণী জগতের অনেকেই প্রয়োজন ছাড়াও খুন করে। জলদানবের ভেতরেও যেন সেরকম একটা প্রবণতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। দূর থেকে বোটটাকে দেখে মনে হবে দিগন্ত বিস্তৃত নীল স্যাটিনের উপর একটা ধান পড়ে আছে। দিন কয়েক ধরে দক্ষিণ পশ্চিম থেকে একটানা বাতাস ছুটেছে। ঘন্টা কয়েক হলো গতি হারিয়ে একেবারে থেমে গেছে সেটা। এই থমথমে পরিবেশ অনিশ্চিত একটা ভাব সৃষ্টি করে মনে। বাতাস যেন সতর্ক যোদ্ধার মতো দম আটকে সিদ্ধান্তে আসার চেষ্টা করছে এরপর কোথায় কিভাবে হামলা করবে। বোটের ককপিটে বসে রয়েছে বিলি ম্যাক। খালি ডান পা হুইলের একটা স্পোকে তোলা। বাতাস না থাকলেও ঢেউ আছে। বিশেষ একটা ছন্দে উঠানামা করছে বোট। পালগুলোর দিকে একবার চোখ তুলল সে, তারপর হাত ঘুরে দেখল। বোকা বনে গাল দিল নিজেকে। এই ধরনের শান্ত পরিবেশ আশা করেনি সে। কোর্স নির্ধারণ করার সময় ধরে নিয়েছিল দক্ষিণা বাতাসে সহায়তা পাবে। প্রথমে রয়্যাল নেভি ডক ইয়ার্ডে একজন কাস্টমস অফিসার দেরি করিয়ে দিল ওদেরকে। এত থাকতে আজই তার শখ চাপল একজন শিক্ষানবিশকে হাতে কলমে দেখাবে 52 ফুটি একটা হেটারাস বোট কিভাবে চার্জ করতে হয়। তারপর বাতাসের এই খামখেয়ালিপনা। এতক্ষণে তাদের গভীর সাগরে পৌঁছে যাবার কথা, অথচ
প্যান্টেলের পেছনে তাকিয়ে স্টার্ন ব্লু কার্টের শেষ মাথায় লম্বা চ্যানেল মার্কার দেখতে পেল ম্যাক। অস্তগামী সূর্যের আলোয় সাদা একটা বিন্দুর মতো চকচক করছে। হ্যাজ বেয়ে উপরে উঠে এলো তার স্ত্রী, এক কাপ চা ধরিয়ে দিল হাতে। কাপটা নিয়ে ধন্যবাদ দিল সে। তারপর হঠাৎ খেয়াল হতে মন্তব্য করলো, তোমাকে তো দারুণ দেখাচ্ছে। বিস্মিত লুসি ঠোঁট টিপে হাসলো, বলল, তোমাকে খুব একটা খারাপ দেখাচ্ছে না। আমি সত্যি সিরিয়াস। 6 মাস বোটে থাকার পর কিভাবে এটা সম্ভব বুঝতে পারছি না। দৃষ্টিভ্রম ঝুঁকে স্বামীর কপালে চুমু খেলো লুসি। গন্ধটাও দারুণ তো। স্ত্রীর খালি পায়ের দিকে চোখ রেখে বলল ম্যাক, নেশা ধরিয়ে দেয়। তেল মাখানো ওক কাঠের মতো চকচকে ওগুলো। কোথাও কোনো দাগ নেই বা নীলচে শিরাও ফুটে ওঠেনি। কে বলবে 15 বছর আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে। আবার কিভাবে আমি জুতো পরবো বলো তো, হাসছে লুসি। চেষ্টা করে দেখতে হবে বেয়ারফুট কমার্স ব্যাংকে কোনো চাকরি পাওয়া যায় কিনা। ওখানে আদৌ যদি পৌঁছতে পারো। ইঙ্গিতে মেন সেলটা দেখালো ম্যাক, সেটা চুপসে আছে। বাতাস আবার শুরু হবে। তা হয়তো হবে, তবে আমাদের হাতে সময় নেই। সামনের দিকে ঝুঁকল ম্যাক। ইঞ্জিন চালু করার জন্যে ইগনিশন কি ধরতে গেল। না। ভেবেছ আমার খুব ভালো লাগছে? সোমবার সকালে ব্রোকার ভদ্রলোক ডকে থাকবেন, তার আগেই আমাদের ওখানে পৌঁছে যাওয়া উচিত। 1 মিনিট, হাত তুলে বাধা দিল লুসি। শুনে আসি ওয়েদার রিপোর্ট কি বলে। নিচে নেমে গেল লুসি। বোটের পেছন থেকে হালকা ছল ছল শব্দ ভেসে এলো। ঘাড় ফিরিয়ে তাকাতে 8-10টা ছোট মাছ দেখতে পেল ম্যাক। হলুদ রঙা খানিকটা সমুদ্র শৈবালকে ঘিরে লাফালাফি করছে। শ্যাওলার ভেতর আশ্রয় নিয়েছে ছোট চিংড়ি ও অন্যান্য ক্ষুদে প্রাণী। কে কটা শিকার করতে পারে তারই প্রতিযোগিতা শুরু করেছে মাছগুলো। সামুদ্রিক শ্যাওলা আর সামুদ্রিক পাখি খুব ভালো লাগে ম্যাকের। সামুদ্রিক পাখি তাকে স্বাধীনতার কথা বলে, হাঙ্গর বলে নিয়ম শৃঙ্খলার কথা, আর ডলফিন ওগুলো তাকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। হলুদ সমুদ্র শৈবাল জীবনের কথা বলে। স্রোতের টানে ভেসে যায় ওগুলো। ছোট প্রাণীদের খাবার বহন করে, সেগুলো আবার বড় আকৃতির প্রাণীদের আহারে পরিণত হয়। এইভাবেই প্রকৃতি একটা ফুড চেইন তৈরি করে রেখেছে। রেডিও থেকে শব্দ ভেসে আসে, শুনতে পায় ম্যাক। ইয়ট মুনলাইট, বারমুডা হারবার রেডিও, গো অ্যাহেড। ইয়েস, বারমুডা। We are sailing north for Connecticut. We would like to get a weather forecast. Over. Right, Moonlight. Barometer 30.47 and steady. Wind southwest 10 to 15 bearing northwest. Waves 3 to 6 feet tonight and tomorrow with northwest 15 to 20. Scattered showers possible over open water. Over. Many thanks, বারমুডা। হ্যাচ হয়ে আবার উঠে এলো লুসি। দুঃখিত। আমিও। ব্যাপারটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। না, কথা ছিল, অর্থাৎ প্ল্যান করা হয়েছিল দক্ষিণমুখী বাতাসে ভর করে ফিরবে ওরা। ইঞ্জিনের সাহায্য একেবারেই নেবে না। পুরোটা দূরত্ব পেরিয়ে সেই উপকূল পর্যন্ত। তারপর মন্টাউক পয়েন্ট পেরোবে। এরপর সামনে থাকে ফিশার্স আইল্যান্ড আর স্টনিংটন হারবার। রওনা হওয়ার পর থেকে গত 6 মাসে বিভিন্ন দেশের পতাকাবাহী বার্জ, জাহাজ, ইয়ট ইত্যাদিকে পাশ কাটিয়েছে ওরা। ছুঁয়ে গেছে অসংখ্য ইয়ট ক্লাব আর ডক। ফেরার পথেও আবার সেগুলোকে দেখতে পাবে, পাশ কাটাবে ইয়ট ক্লাব আর ডকগুলোকে। আশা ছিল স্টনিংটন ব্রেক ওয়াটারে পৌঁছলে বাতাস খানিকটা পূব দিকে ঠেলবে ওদেরকে, ওরা যাতে হারবার ধরে বিজয়ীর মতো ফিরতে পারে। ডকে ওদের 2 সন্তানকে নিয়ে লুসির মা অপেক্ষা করবেন। ম্যাকের বোনও থাকবে তার বাচ্চাদের নিয়ে।
ওখানে একটা শ্যাম্পেনের বোতল খুলবে ওরা, তারপর ব্যক্তিগত জিনিসপত্র নামিয়ে বোটটাকে তুলে দেওয়া হবে বিক্রির জন্য একজন ব্রোকারের হাতে। এইভাবেই শেষ হবে ওদের জীবনের একটা পরিচ্ছেদ, শুরু হবে নতুন আরেকটা। এখনো যে আশা নেই তা নয়, বলল ম্যাক। বছরের এই সময়টায় উত্তর পশ্চিমমুখী বাতাস টেকে না। একটু থেমে আবার বলল সে, না টিকলেই রক্ষে, তা না হলে আমাদের ফুয়েল শেষ হয়ে যাবে, আর ফুয়েল শেষ হয়ে গেলে বোট শুধু আগু পিছু করবে। ওই অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যাব আমরা। চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিল সে। 4 সিলিন্ডার ডিজেল খুব যে একটা শব্দ করে তা নয়, তবে ম্যাকের কানে যেন মুহুর্মুহু বজ্রপাত শুরু হলো। লুসি চোখ কোচকালো। গড, আই হ্যাড দ্যাট থিং। একটা মেশিনকে তুমি ঘৃণা করতে পারো না? আমি তাও পারি, কারণ আমি দেখতে দারুণ, তুমি নিজেই বলেছ। সংবিধানে আছে দেখতে দারুণ একটা মেয়ে যে কোনো জিনিসকে ঘৃণা করতে পারে। নিঃশব্দে হাসছে লুসি। ইয়টের সামনে তিরকোনা পাল্টা নামাবার জন্য এগোলো সে। পজিটিভলি চিন্তা করো, চিন্তা করলো ম্যাক। এতদিন যথেষ্ট সেলিং হয়েছে, এবার আমরা খানিকটা মোটরিং করব। আমি পজিটিভলি চিন্তা করতে চাই না, আমার রাগ হচ্ছে, হতাশ লাগছে। ভালো লাগবে তুমিও যদি রেগে ওঠো। কিসের উপর রাগ করবো বলে দাও? টেকোনা পাল নামানো হয়েছে দেখে গিয়ার দিল ম্যাক। বোটের নাক বাতাসের দিকে ঘোরালো। মনে হলো একটু যেন গতি পেয়েছে বাতাস। দুনিয়ার সবচেয়ে সুন্দরী আর বেপরোয়া একটা মেয়ের সঙ্গে আটলান্টিকে আটকা পড়েছি আমি। আমার একটা বোট আছে, বিক্রি করলে যে টাকা পাবো তা দিয়ে 1 বছরের খরচ চলে যাবে, এবং ভালো একটা চাকরি পেতে 1 বছরের বেশি লাগার কথা নয়। সবচেয়ে বড় কথা, সব মিলিয়ে আমার খুব পড়তে আছে। এর বেশি একজন মানুষ আর কি চাইতে পারে? ইয়টের সামনের দিকে চলে এলো লুসি। মেনসেল গুটাতে শুরু করলো। আচ্ছা, যা পাওয়া সব পেয়ে গেছে তাহলে? এখন তুমি সময়টা ফুর্তি করে কাটাতে চাও? ঠিক ধরেছ। বড় পাল্টা গোটানোর কাজে স্ত্রীকে সাহায্য করলো সে। ইয়টের বউ বাতাসের দিকে ধরে রাখার জন্য স্টিয়ারিংয়ে পা আটকে রেখেছে, কিন্তু ফুর্তি করতে চাইলে কি হবে? ছোট্ট একটা সমস্যা আছে। কি সেটা? এক পায়ে দাঁড়ালো লুসি, অপর পায়ের আঙ্গুল দিয়ে ম্যাকের পায়ের পাতায় একটা বৃত্ত আছে। বোটটা চালাবার জন্য একজন লোক দরকার। অটোমেটিক পাইলটের কথা ভুলে যাচ্ছ কেন? গ্রেট আইডিয়া যদি থাকতো। তা ঠিক, ভাবলাম ভুলে যাবার ভান করলে হয়তো পেয়ে যাব একটা। তুমি মানসিক বিপর্যয়ের সম্মুখীন, বলল ম্যাক। বাইরেটা উপাদেয়, তবে ভেতরে পাগলামির ভাব আছে। ভাঁজ করা পালের মাঝখানে ঝুঁকে স্ত্রীকে চুমু খেলো সে। ক্যানভাসের স্তূপ বাঁধার জন্যে হাত বাড়ালো কর্ডের দিকে। হুইলে আটকানো পাটা পিছলে গেল, সেই সঙ্গে বাতাসের দিক থেকে ঘুরে গেল বোট। একটা ঢেউ এসে আঘাত করলো স্টার বোর্ডে। ঠান্ডা পানির ছিটা লাগলো লুসির পায়ে। চমৎকার, বলল সে। রোমান্সের 12টা বাজাতে ভালোই শিখেছ। তাড়াতাড়ি বোর্ড আবার সিধে করে নিল ম্যাক। ঢেউগুলো এখন ঘন ঘন আসছে। মাথার সামান্য ফেনা, বাতাসের গতি আরও যেন একটু বেড়েছে। আমার বোধহয় আর একটু অপেক্ষা করা উচিত ছিল। দেখে মনে হচ্ছে বাতাস আরও বাড়বে। চোখের সামনে বিশ্ব সুন্দরী দাঁড়িয়ে থাকলে এসব কি কারো খেয়াল থাকে? হাসতে হাসতে ঘুরে দাঁড়ালো লুসি। গুরু নিতম্ব ধুলিয়ে নেমে গেল নিচে। পশ্চিমে তাকিয়ে ম্যাক দেখলো দিগন্ত রেখার নিচে অদৃশ্য হয়ে যাচ্ছে সূর্য। একটা ঢেউ থেকে ডাল বেয়ে নিচে নামলো বোট। পরবর্তী ঢেউয়ের গায়ে নাক ঢোকালো। বোটের সামনে বৃষ্টির মতো ছড়িয়ে পড়লো পানি। ঠান্ডায় কেঁপে উঠলো সে। ভাবলো লুসিকে ডেকে রেনকোটটা আনতে বলবে কিনা। এই সময় আবার ফিরে এলো লুসি। নিজে রেনকোট পরে আছে, হাতে 1 কাপ কফি। ওঠো, আমি কিছুক্ষণ চালাই, বলল সে। তুমি খানিকটা ঘুমিয়ে নাও। আমার কোনো অসুবিধা হচ্ছে না, জানি, কিন্তু বাতাস যদি না ফেরে সারাটা রাতই জেগে বসে থাকতে হবে। হুইল ঘুরে এগিয়ে এলো সে, বসে পড়ল ম্যাকের পাশে।
ঠিক আছে, বলল ম্যাক। হুইল থেকে স্ত্রীর একটা হাত তুলে চুমে খেল তাতে। এটা কি জন্যে? চেঞ্জ অফ কমান্ড, প্রাচীন রীতি। পালা বদলের সময় সহকর্মীর হাতে চুমু খেতে হয়। ব্যাপারটা বেশ তো। দাঁড়ালো ম্যাক, হ্যাচের দিকে এগোলো। বাতাস মরে গেলে আমাকে ডেকো। নিচে নেমে চার্টের উপর ঝুঁকলো সে। নিজেদের পজিশন বের করলো, তারপর এখান থেকে মন্টাউক পয়েন্টের দ্রুত মাপলো। হ্যাচ থেকে মাথা বের করে বলল, ওহ কেমন? গত কয়েক মিনিটে অন্ধকার হয়ে গেছে চারিদিক। কম্পাস রাখার বাক্সের মাথায় যে আলো জ্বলছে তার আবার লালচে লাগছে লুচির চিবুক আর গলা। হলুদ রেনকোটটা কমলা হয়ে উঠেছে, লালচে চুল কয়লার মতো জ্বলছে যেন। সত্যি তুমি খুব সুন্দর, বলে পিছিয়ে এলো সে। ক্যাবিন হয়ে ঢুকে পড়ল বাথরুমে। বাথরুম থেকে বেরিয়ে লুসির বাঙ্কে শুয়ে পড়ল ম্যাক। বালিশে স্ত্রীর গন্ধ পেয়ে আবেগে চোখ বুঝল সে। ঘুমিয়ে পড়ল একটু পরই। ইঞ্জিনটা পুরনো নয়, ওরা কেনার আগে মাত্র 700 ঘন্টা চলেছে। ম্যাক ওটার যত্ন নেয় আপন সন্তানের মতো। কিন্তু একজস্ট পাইপটার যত্ন নেওয়া খুব কঠিন। পেছনের ইঞ্জিন কম্পার্টমেন্ট ওটা। প্রোপেলার শ্যাফটের পাশে শক্তভাবে সেটে আছে, আপনার ক্যাবিনের নিচে। অত্যন্ত ভালো ইস্পাত দিয়ে তৈরি ওটা, তবে 1000 ঘন্টার বেশি লবণাক্ত পানি আর জাজালো গ্যাস বহন করেছে। ইঞ্জিন যখন চলে না পাইপের গায়ে, তখন লবণ জমে। সেই সঙ্গে জমে মরচে ধরার অন্যান্য উপাদান। ধীরে ধীরে ক্ষয় হয় ইস্পাত। একজস্ট পাইপের অতি সামান্য ফুটোটা হয়তো কয়েক সপ্তাহ আগেই তৈরি হয়েছে। বাহামা থেকে এই পর্যন্ত সারাক্ষণ বাতাস পেয়েছে বোট। শুধু সেন্ট জর্জ হারবার অ্যান্ড ডকইয়ার্ডে ঢোকার ও বেরোবার সময় ব্যবহার করা হয়েছে ইঞ্জিন, কিন্তু এখন ইঞ্জিনটা কোনো বিরতি ছাড়াই চলছে। হিট এক্সচেঞ্জার পাম্প কাজ করছে সারাক্ষণ, ফলে ফুটোটা ধীরে ধীরে বড় হচ্ছে আকারে। কিনারা থেকে খসে পড়ল মরছে। গর্তটায় এখন একটা পেন্সিল ঢুকে যাবে। আগে পানি চোয়া ছিল, এখন ফিনকি দিয়ে ঢুকছে। হুইলে পা ককপিটের পেছনে কুশনের গায়ে হেলান দিয়ে রয়েছে লুসি। ওর বাঁ দিকে পশ্চিমে দিনের অবশিষ্ট বলতে পৃথিবীর বেগুনি কিনারা শুধু। ডান দিকে কাস্তে আকৃতির চাঁদ উঠেছে, তারই ম্লান আলো সাগরের গায়ে শনাক্ত করছে ওকে। ওখানে কোনো আত্মা নেই। 4টার দিকে তাকিয়ে চিন্তা করল লুসি। আইডিয়াটা একজন আরব লেখকের সম্ভবত রূপকথা থেকে নেওয়া। আরও অনেক বইয়ের সঙ্গে এই একটা বইও বছরের পর বছর শুধু বুক সেলফের স্থান পূরণ করেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও পড়ার সময় পায়নি ও। অবশ্য ক্ষেতটা এখন আর নেই, কারণ গত 6 মাসে শুধু এই বইটা নয়, প্রায় সব বই ওর পড়া হয়ে গেছে। আইডিয়াটা দারুণ ভালো লেগে গেছে ওর। নতুন চাঁদ আসলে আকাশপথে খালি একটা বাহন, যাবার পথে এক এক করে দেহ থেকে বিচ্ছিন্ন আত্মা সংগ্রহ করে। যতদিন যায় ততই আত্মাদের ভারে মোটা হতে থাকে চাঁদ। তারপর অদৃশ্য হয়ে যায়, সমস্ত বোঝা খালাস করে স্বর্গে। স্বর্গ থেকে আবার বেরিয়ে আসে শুরু আর হালকা, নতুন করে শুরু করে আত্মা সংগ্রহের কাজ। এভাবেই শতাব্দীর পর শতাব্দী চলছে। ধারণাটা ভালো লেগে যাবার কারণ জীবনে এই প্রথম নিজেকে, নিজের আত্মাকে চিনতে শুরু করেছে লুসি। বিবাহিত জীবনে স্বামী স্ত্রী কেউই কোনোদিন হিসাব মিলিয়ে ভেবে দেখেনি ওরা সুখী কিনা। ম্যাক তার ব্যাংকের চাকরি নিয়ে ব্যস্ত ছিল। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রথম সারির একজন অফিসার তখন। স্ত্রী সুখী কিনা, নিজেরই বাকি অবস্থা, সে কথা ভেবে দেখার সময় কোথায়। দুজন মিলে দামি খেলনা সংগ্রহ করেছিল শুধু $1 মিলিয়ন মূল্যের একটা অ্যাপার্টমেন্ট। স্টনিংটনে $5 লাখ একটা বাড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত 2টো গাড়ি ইত্যাদি। টাকা এসেছে, আবার টাকা খরচও হয়ে গেছে। প্রাইভেট স্কুলের ফি $20,000, সপ্তাহে 2 দিন বাইরে খেতে 1 বছর পেরিয়ে গেছে $15,000। ছুটি কাটাতে গিয়ে খরচ হয়েছে $20,000। $15,000 ব্যয় হয়েছে বাড়ি আর অ্যাপার্টমেন্টের রক্ষণাবেক্ষণের কাজে। এইভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন স্রোতটা থেমে গেল। সমস্ত কর্মচারীকে ছাঁটাই করা হলো। তারপর নতুন প্রস্তাব দেওয়া হলো, হয় অর্ধেক বেতনে অর্ধেক কাজ করো, না হয় অন্য পথ দেখো।
ম্যাকের যে আর্থিক অবস্থা ছিল 1 বছর অনায়াসে চলতে পারতো, বসে বসে খাও, নতুন চাকরির চেষ্টা করো, কিন্তু স্বামী স্ত্রীর কারোরই সেটা পছন্দ হলো না। মাত্র কয়েকদিন ঘরে বসে থেকে ম্যাকের ধারণা হলো নিজেদেরকে তারা বঞ্চিত করছে। পরামর্শটা এলো লুসির কাছ থেকে, একটা বোট কিনে সাগরে বেশি পড়া যাক, জীবনের কাছ থেকে আরও কিছু পাওয়ার আছে কি না সেটাও দেখা হবে, সেই সঙ্গে যাচাই হয়ে যাবে পরস্পরের তাদের আরও কিছু দেওয়ার আছে কি না। যেই বাবা সেই কাজ, স্টারিংটনের বাড়িটা রাখলো ওরা, বিক্রি করে দিল অ্যাপার্টমেন্ট, ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলো, সুদের আয় থেকে ছেলে মেয়ে দুটোর লেখাপড়ার খরচ চলে যাবে। অবশেষে স্বাধীন হলো ওরা। স্বাধীনতার সঙ্গে এলো উত্তেজনা আর ভয় এবং অদ্ভুত একটা নেশা, আবিষ্কারের নেশা। প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু আবিষ্কার করছে ওরা, নিজেকে জানছে, পরস্পরকে জানছে, আবিষ্কার করছে কোনটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছে কোন অভ্যাসটা কেন ত্যাগ করা উচিত। এর পরিণতি বিষাদময় হতে পারত। 40 ফুট লম্বা আর 12 ফুট চড়া একটা বোটে রাত দিন 24 ঘন্টা দুজন মানুষ বন্দি। প্রথম 2 সপ্তাহ সংশয় ছিল মনে, পরস্পরকে বিরক্ত করেছে ওরা, এটা সেটা নিয়ে ঝগড়া করেছে। তারপর ধীরে ধীরে পরস্পরের প্রতি সহনশীল হয়ে উঠেছে, যে যার নিজের অদক্ষতা কাটিয়ে উঠেছে, ফলে আত্মবিশ্বাস বেড়েছে, সেই সঙ্গে পরস্পরের শক্তি ও দক্ষতাকে স্বীকৃতি দিতে শিখেছে। আবার ওরা প্রেমে পড়ল, এবং সমান গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আবার ওরা পছন্দ করতে শুরু করলো নিজেদেরকে। বাড়ি ফিরে কি করবে সেই সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। ম্যাক হয়তো কোনো ব্যাংকেই ভালো একটা চাকরি খুঁজে নেবে, কিংবা কোনো বোটইয়ার্ডে। গত 6 মাসে প্রমাণ হয়ে গেছে জাহাজে রং লাগানো বা পাল সেলাই করার কাজ ভালোই লাগে তার। এইসব কাজ তার ছোট বলেও মনে হয় না। আর লুসি, সে হয়তো শিক্ষানবিশদের সেলিং শেখাবে, কিংবা হয়তো কোনো এনভায়রনমেন্টাল গ্রুপে স্টাফ হিসেবে যোগ দেবে। কিছু এসে যায় না, যে কোনো কাজই ওরা করতে পারবে। আর যেই কাজই করুক, এখন ওরা মজা পাবে, কারণ এখন ওরা সম্পূর্ণ নতুন মানুষ। ভ্রমণটা সত্যিই দারুণ উপভোগ্য হয়েছে, কোথাও একটু খুঁত নেই। না, খুঁত নেই এ কথা বলা যাবে না, মন খারাপ করার একটা কারণ অন্তত ঘটেছে। ইঞ্জিন চালু করতে বাধ্য হয়েছে ওরা। একটানা এই কর্কশ শব্দ একদমই সহ্য করতে পারে না লুসি। ঘুম এসে গেছে চোখে, ঢুলছে লুসি। আরাম করে একটু ঝিমিয়ে নেবে, তারও উপায় নেই। একে তো ইঞ্জিনের শব্দ, তার উপর ঝাঁকিও কাছে বোট। এরকম একটা ঝাঁকি খেয়ে পুরোপুরি সজাগ হয়ে উঠল সে। ভাবলো এবার ম্যাকের ঘুম ভাঙায়। হাত ঘড়ির দিকে তাকিয়ে ইচ্ছে করলো না, মাত্র 1.5 ঘন্টা হলো ঘুমাতে গেছে ম্যাক, আর অন্তত আধ ঘন্টা ঘুমানো দেওয়া উচিত তাকে। ঘুম তাড়াবার জন্য গান গাইবে নাকি? বৈজ্ঞানিক সত্য, গান করতে করতে কেউ ঘুমিয়ে পড়ে না। শুরু করলো লুসি, হোয়াট আর ইউ ডুইং দ্য রেস্ট অফ ইউর লাইফ। বোটের পেছনে লাফ দিয়ে উঠে পড়লো একটা ঢেউ, ভিজিয়ে দিল তাকে। কোনো সমস্যা না, পানি ঠান্ডা নয়। ঢেউ? কিন্তু খোলা সাগরে যাওয়ার পথে কি ধরনের ঢেউ একটা বোটে উঠে আসবে? ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো লুসি। পেছনটা ডুবে যেতে আর 4 ইঞ্চি মাত্র বাকি। সে তাকিয়ে রয়েছে বোটের পিছন দিক, আবার ডেবে গেল, সবেগে উপরে উঠল পানি, ছড়িয়ে পড়ল কুশনের উপর। ভয়ে আর উত্তেজনায় শিশির করে উঠল তার পিঠ। আরও এক মুহূর্ত স্থির হয়ে থাকলো সে, নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো। প্রথমে বুঝতে হবে আসলে কি ঘটছে। বোটের দুপাশে সাগর আগের চেয়ে যেন বেশি ফুলে ফেঁপে উঠে রয়েছে। বোটের গতিও আগের চেয়ে মন্থর, হেলে দুলে এগোচ্ছে, যেন ওজন বেড়ে গেছে খুব। হাত বাড়িয়ে হুইলের সামনে থেকে একটা প্লাস্টিক কভার সরালো লুসি। সুইচ চাপ দিয়ে বিলস পাম্প স্টার্ট দিল। ইলেকট্রিক মোটরের আওয়াজ বেশি এলো, কিন্তু শব্দটা কেমন যেন অন্যরকম লাগলো কানে, যেন দূর থেকে বেশি আসছে, অস্পষ্ট, স্বতঃস্ফূর্ত নয়। বিলি! চিৎকার করলো সে, কোনো সাড়া নেই। বিলি! গলা চড়ালো সে, তবু সাড়া দিচ্ছে না ম্যাক। পাল বাঁধার খুঁটির সঙ্গে একটা কর্ড ঝুলছে, সেটা টেনে নিয়ে হুইলের একটা স্পোকে বাঁধল লুসি। অপর প্রান্তটা জড়িয়ে আটকালো খুঁটির সঙ্গে। তারপর হ্যাচ বেয়ে নেমে এলো নিচে। একজস্টের ধোঁয়া লেগে জ্বালা করে উঠল, নাক চোখেও পানি বেরিয়ে এলো। ধোঁয়া আসছে মেঝে থেকে। বিলি! আফটার কেবিনের দিকে তাকালো সে। কার্পেটের উপর 6 ইঞ্চি পানি জমে গেছে। স্বপ্ন দেখছে ম্যাক। লুসির ডাকটা তার কানে অনেক দূর থেকে বেশি এলো।
অনিচ্ছা সত্ত্বেও চোখ মেলল সে। মাথাটা দপদপ করছে তার, যেন কড়া নেশা করছে। কি ব্যাপার? ঘুম জড়ানো গলা ভাঙকে উঠে বসে ঝুলিয়ে দিল পা দুটো। হঠাৎ খেয়াল করলো তার দিকে ছুটে আসছে লুসি, আর চিৎকার করে কি যেন বলছে। কি বলছে সে? আমরা ডুবে যাচ্ছি। ধ্যাত! মাথা নাড়ল ম্যাক, চোখ মিটমিট করলো। একজস্টের ঝাঁজটা এবার তার নাকেও ঢুকেছে। মেইন ক্যাবিনের কার্পেট গুটিয়ে হ্যাজ তুলল লুচি। এই হ্যাজটাই ইঞ্জিন কম্পার্টমেন্টকে ডেকে রেখেছে। ইতিমধ্যে তার কাঁধের পেছনে এসে দাঁড়িয়েছে ম্যাক। ব্যাটারিগুলো এখনো শুকনো, তবে উঠে আসছে পানি। একটু পরই ডুবে যাবে ওগুলো। আফটার ক্যাবিনে ছলছল শব্দ করছে পানি। সেদিকে তাকিয়ে কি ঘটেছে বুঝতে পারল ম্যাক। ইঞ্জিন বন্ধ করো! চিৎকার করলো সে। কি? জলদি! লিভার খুঁজি নিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল লুসি। শব্দটা থেমে গেল, সেই সঙ্গে স্তব্ধ হয়ে গেল সার্কুলেটিং পাম্প। বোটে এখন আর নতুন করে পানি ঢুকছে না। বিলস পাম্পের আওয়াজটা স্বস্তিকর লাগলো ওদের কানে, তবে বোটের পেছনে একটা খোলা ক্ষত আছে এখনো। সিল্ক থেকে এক জোড়া ডিশ টাওয়েল আর হুক থেকে একটা শার্ট নিয়ে লুসির হাতে ধরিয়ে দিল ম্যাক। একজস্ট পাইপের ভেতর ওগুলো ঢুকিয়ে দাও, শক্ত করে ঢোকাবে। হ্যাজ বেয়ে ছুটল লুসি। দ্যারাজ থেকে একটা ক্রিসেন্ট রেঞ্জ বের করলো ম্যাক। ডেকে হাঁটু গাড়ল। ব্যাটারির বাক্স খোলার জন্য রেঞ্জটা অ্যাডজাস্ট করলো একটা বোল্টে। সে যদি ইঞ্জিন কম্পার্টমেন্ট থেকে বের করে 1 কি 2 ফুট উপরে তুলতে পারে ব্যাটারি, বিলস পাম্পকে সময় দেওয়া হবে তাতে। ফলে অন্তত পানির আরও উপরে ওঠা বন্ধ হয়ে যাবে। প্রথম বোল্টটা খুলতেই অসম্ভব দেরি হয়ে যাচ্ছে। মরচে দ্বারায় পিছলে যাচ্ছে রেঞ্জ। ইতিমধ্যে এক পাশে কাত হয়ে গেছে বোট। দোল খাচ্ছে ঘরে ঘন ঝাঁকির সঙ্গে। কাবার্ডের একটা দরজা ধড়াম করে খুলে গেল। অনেকগুলো প্লেট হড়কে বেরিয়ে এলো বাইরে। ডেকে পড়ে চুরমার হয়ে গেল। রেঞ্জ আট করে হাতলটার উপর ঝুঁকে পড়ল ম্যাক। বোল্ট ঘুরছে। মাত্র আধ প্যাচ ঘুরল, রেঞ্জের হাতল আটকে গেল ব্যাল ঘেটে। হ্যাচকা টানে রেঞ্জটা ছাড়ালো সে, আবার অ্যাডজাস্ট করলো বোল্টে। পানি উঠে আসছে। ককপিটে ফ্যান টেইলের উপর উপুর হয়ে শুয়েছে লুসি, তার হাতে গোল পাকানো একটা তোয়ালে। একজস্ট আউটলেটে 2 ইঞ্চি ভাগটা খুঁজছে খোলের গায়ে। আঙ্গুলের মাথাগুলো কোনো রকমের নাগাল পেল সেটার, কিন্তু তোয়ালেটা ভেতরে ঢুকাতে গিয়ে পারল না। গর্তের মুখ থেকে পানির ধাক্কায় ছুটে গেল হাত থেকে, বেশি চলে গেল আরেক দিকে। নতুন একটা শব্দ ঢুকলো কানে। শব্দ নয়, নীরবতা। বিলস পাম্প থেমে গেছে। তারপরে ম্যাকের গলা বেশি এলো নিচ থেকে। বারমুডা হারবার রেডিও, দিস ইজ দ্য ইয়ট মুনলাইট। মেডে মেডে মেডে, উই আর সিঙ্কিং, আওয়ার পজিশন ইজ ধুসালা। বুকের তলা থেকে শার্টটা টেনে নিয়ে দ্বিতীয় তোয়ালের সাহায্যে গোল পাকালো লুসি। স্ট্যান্ডের গর্তটা আবার হাত লাগলো। কাত হয়ে গেল বোট। স্ট্যান্ড ডুবিয়ে দিয়ে ধেয়ে এলো পানি। স্রোতের সঙ্গে হড়কে গেল লুসি। ভেসে যাচ্ছে সে। কেউ তার একটা হাত ধরে ফেলল। বাদ দাও এসব, বলল ম্যাক। বাদ দেবো? আমরা ডুবে যাচ্ছি। আর ডুববো না, শান্ত গলা ম্যাকের। আগেই ডুবেছি। না আমি। শোনো, বলল ম্যাক। স্ত্রীকে টেনে নিল নিজের চড়া বুকে। হাত বুলিয়ে দিল মাথা। ব্যাটারি গেছে, পাম্প গেছে, রেডিও গেছে। মুনলাইট নেই লুসি। ব্যাপারটা মেনে নিতে হবে লক্ষ্মীটি। এখন শুধু একটা কাজই করার আছে আমাদের। ওটা তলিয়ে যাবার আগে সরে যেতে হবে, ঠিক আছে? মুখ তুলে স্বামীর দিকে তাকালো লুসি, মাথা ঝাঁকালো। গুড। স্ত্রীর কপালে চুমো খেলো ম্যাক। যাও, ইপিআইআরবিটা নিয়ে এসো। কেবিনের ছাদের সঙ্গে বাঁধা রয়েছে ভেলাটা, সেটা খুলল ম্যাক। বেলার সবগুলো সেল ফোলানো কিনা চেক করলো সে। ডেক প্লেটের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো রাবারের বাক্সটাও পরীক্ষা করলো। অসংখ্য দ্বীপে থেমেছে ওরা। বোটে পোর্টাররা উঠেছে, কিছু চুরি যাওয়া অসম্ভব নয়। প্লেয়ার, ফিশিং লাইন, খাবারের ক্যান, না, সব ঠিকই আছে। কোমরে হাত দিয়ে দেখে নিল লেদার কেসে সুইচ, আর্মির নাইফটা আছে কিনা। বোটের রেইলিং এর সঙ্গে বাঁধা রয়েছে 5 গ্যালনের একটা প্লাস্টিক জাগ, ভেতরে খাবার পানি। সেটা খুলে বেলায় রাখলো সে। একবার চিন্তা করলো নিচে নেমে ছোট আউটবোর্ড মোটরটা নিয়ে আসবে কিনা। না থাক,
যে কোনো মুহূর্তে ডুবে যাবে বোট। তৈরি হবার সময় নিজের উপর খুশি হলো ম্যাক। সে আতঙ্কিত হয়নি। ফিরে এলো লুসি। তার এক হাতে একটা প্লাস্টিক ব্যাগ, তাতে ওদের পাসপোর্ট, নগদ টাকা, বোর্ডের কাগজপত্র ইত্যাদি রয়েছে। অপর হাতে ইপিআইআরবি ইমার্জেন্সি বিকন, হলুদ স্টাইরোপোম মোড়া লাল একটা বাক্স, এক মাথায় একটা অ্যান্টেনা। ইতিমধ্যে ডেকে পানি উঠে পড়েছে। নিচু রেলিংয়ের উপর দিয়ে সাগরের ভেলা ভাসাতে কোনো অসুবিধা হলো না। এক হাতে বেলাটা ধরে থাকলো ম্যাক, অপর হাত দিয়ে লুসির বাহু আঁকড়ে ধরলো ভেলায় ওঠার সময় যাতে পড়ে না যায়। বোতে বসলো লুসি, তারপর ভেলার পেছনে চলল সে। বসলো ম্যাক। ইপিআইআরবির সুইচ অন করলো, টেনে লম্বা করলো অ্যান্টেনা, তারপর ডিভাইসটা ইলাস্টিক স্ট্র্যাপ দিয়ে একটা রাবার সেলের সঙ্গে জোড়া লাগালো। ভেলাটা হালকা উত্তর পশ্চিম থেকে, বাতাসেও বেশ গতি রয়েছে। সেলবোর্ড থেকে দ্রুত দূরে সরে এলো ওরা। লুসির হাতটা নিজের হাতে তুলে নিল ম্যাক। কথা না বলে চুপচাপ ফেলে আসা বোর্ডটার দিকে তাকিয়ে থাকলো দুজন। তারার গায়ে এখন শুধু কালো একটা কাঠামো, ওদের সেলবোট। পেছনটা আরো ডেবে যাচ্ছে, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তারপর হঠাৎ ঘোড়ার মতো খাড়া হলো বউ, স্যাঁত করে তলিয়ে গেল সাগরের নিচে। পানির উপর অনেকটা জায়গা জুড়ে বড় বড় বুদবুদ উঠল, ফাটতে শুরু করলো সশব্দ। ও গড! নিঃশ্বাসের সঙ্গে বিড়বিড় করলো ম্যাক। কয়েক মুহূর্ত হলো অত্যন্ত সতর্ক হয়ে আছে জলদানব। ওটার সেন্সরি রিসেপ্টরগুলো বিপদের সংকেত দিচ্ছে। বড় আকারের কিছু একটা এগিয়ে আসে, যেখান থেকে তার শত্রুরা সবসময় আসে। প্রচুর পরিমাণে পানি স্থানচ্যুত হয়েছে, প্রেশার ওয়েভ অনুভব করতে পারছে না। আত্মরক্ষার জন্য তৈরি হলো জলদানব। বিশাল শরীরে কেমিক্যাল ট্রিগার কাজ শুরু করেছে, মাংস আর পেশিতে যোগান দিচ্ছে ফুয়েল। গায়ের রং বদলে মেরুন থেকে লালচে হয়ে উঠল। সবচেয়ে বড় দুটো বাহু দেখতে চাবুকের মতো। কুণ্ডলি পাকানো অবস্থা থেকে লম্বা হলো, এরপর ঘুরল ওটা, মুখ করলো যেদিক থেকে শত্রু আসছে। ভয় কাকে বলে জানে না ওটা, পালাবার কথা বিবেচনায় আনে না। তবে হতভম্ব হয়ে গেছে, কারণ শত্রুর কাছ থেকে আসা সংকেতগুলো অচেনা লাগছে তার। শত্রুর গতি তীব্র নয়, আক্রমণের কোনো লক্ষণ নেই। তার শত্রু সাধারণত যেসব শব্দ করে তার একটাও শুনতে পাচ্ছে না। কি আসছে বোঝা যাচ্ছে না, তবে ভঙ্গিটা প্রথমে ছিল আড়ষ্ট, এলো পাতায় ডিগবাজি খাবার মতো। তারপর সোজা নিচে নামতে শুরু করেছে কোনো বিরতি ছাড়াই। জিনিসটা যাই হোক, পাশ কাটিয়ে গভীর তলদেশে নেমে গেল। পেছনে রেগে যাচ্ছে বিচিত্র সব শব্দ, ঠনঠন ঝনঝন, প্রাণহীন অর্থহীন শব্দ। জলদানবের রং আবার বদলে গেল, ছড়িয়ে পড়ল বাহুগুলো। স্রোতের টানে সারফেস থেকে মাত্র 100 ফুট নিচে চলে এসেছে ওটা। তারা রূপালি চকচকে ভাব ধরা পড়েছে চোখে। আলো শিকারের সংকেত হতে পারে, তাই আলো দেখলেই সেটার দিকে উঠে আসে ওটা। সারফেস থেকে আর মাত্র 20 ফুট নিচে জলদানব। উপরের ঢেউ ওটার নড়াচড়ায় প্রভাব ফেলছে। এই সময় নতুন একটা অনুভূতি হলো, একটা আলোড়ন। পানির প্রবাহে একটা বাধা, নড়ছে অথচ নড়ছে না, ভেসে যাচ্ছে স্রোতের সঙ্গে। পানিতেই রয়েছে অথচ পানির কোনো অংশে নয়। একই সঙ্গে দু ধরনের ঝোঁক অনুভব করলো জলদানব। একটা খুন করা ঝোঁক, অপরটা খাদ্য গ্রহণের। প্রবল হয়ে উঠল খিদে, কারণ সাগরের গভীর তলদেশে হন্য হয়ে খুঁজেও শিকার পাওয়া যায়নি। একটা সময় ছিল খিদের অনুভূতি বেশিক্ষণ অস্থির করে রাখতে পারত না। খিদে পেলেই অডেল খাওয়ার সুযোগ ছিল যখন খুশি তখন, কিন্তু এখন খাবারের খুব অভাব, শিকার পাওয়া কঠিন হয়ে উঠছে। জলদানব আবার সতর্ক হয়ে উঠল, এবার আত্মরক্ষার জন্য নয়, আক্রমণ করার জন্য। ওরা কোনো কথা বলছে না। আকাশে একটা প্লেয়ার ছুড়ল ম্যাক। পরস্পরের হাত ধরে বসে আসে দুজন, ধনুকের মতো বাঁকা হয়ে উঠে যেতে দেখলো হলুদ প্লেয়ারটাকে। কালো আকাশের গায়ে বিস্ফোরিত হলো উজ্জ্বল গোলাপি রং। তারপর আবার ওরা চোখ নামিয়ে তাকালো যেখানটায় ওদের বোটটা ছিল। প্রথম কিছুক্ষণ দু একটা জিনিস ভাসতে দেখা গেছে, ককপিটের একটা কুশন, রাবারের একটা প্যান্ডার। এখন কিছু অবশিষ্ট নেই। লুসি অনুভব করলো ম্যাকের হাত তার হাতে চাপ দিচ্ছে। কি ভাবছো? স্বামীকে জিজ্ঞেস করলো সে। আমার সমস্ত ভাবনা এখন শুরু হচ্ছে একটা বিশেষ শব্দ থেকে। যদি মানে?
যদি আমরা একদিন আগে রওনা হতাম, যদি বাতাসটা না ঘুরে যেত, যদি আমরা ইঞ্জিনটা চালু না করতাম। শেষ দিকে ম্যাকের গলা তিক্ত শোনালো, যদি কুড়িমি না করে পাইপটা চেক করতাম। বিলি প্লিজ, নিজেকে এভাবে কষ্ট দিও না। না, দোষ আসলে কারও নয়, সম্ভবত। ভারী গলায় বলল ম্যাক। তারপর হঠাৎ একটা কথা মনে পড়ে যেতে উৎসাহিত হয়ে উঠল সে। এই লুসি, তোমার মনে আছে বিমা করাবার সময় টমসনকে আমরা কি বলেছিলাম? বলেছিলাম সবচেয়ে সস্তা দরের একটা পলিসি চাই আমরা, কিন্তু টমসন বলল না। কারণ দেখালো কম দামি পলিসি নিলে যে টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবো তা দিয়ে একটা খেলনা বোট কেনা অসম্ভব নয়। এরকম জোর করে এই পলিসিটা আমাদেরকে গচিয়ে দিল সে, মনে আছে তোমার? আছে। অর্থাৎ আমাদের বোট $4.5 লাখ বিমা করা আছে। বিক্রি করলে অত টাকা কোনো দিনই পেতাম না। ম্যাক কি বলছে, কি তার উদ্দেশ্য বুঝতে পারছে লুসি। মনে মনে খুশি হলো সে। কিছু বলতে যাবে, একটা ঢেউয়ের মাথা থেকে নামতে শুরু করে কাত হয়ে গেল বেলা। উল্টে যাচ্ছে বেলা, বুঝতে পারছে লুসি। ঠেকাবার সাধ্য নেই ওদের, জান এসে। তার গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। তারপর সিধে হলো বিলা, দিব্যি নিরাপদে ভাসছে। এই, ফিস ফিস করে বলল ম্যাক। একটু ঝুঁকে স্ত্রীর কাঁধে হাত রাখলো। সব ঠিক আছে, আমরা ভালো আছি। না, স্বামীর বুকে মুখ লুকিয়ে বসল লুসি। আমরা ভালো নেই। ঠিক আছে, মানলাম আমরা ভালো নেই, কিন্তু তোমার ভয়টা কি বলো তো? ভয়টা কি মানে? জাহাজের সঙ্গে জিজ্ঞেস করলো লুসি। সমুদ্রের মাঝখানে মাঝরাতে পিরিচের সমান ছোট একটা নড়বড়ে ভেলায় ভাসছি, তারপরও তুমি জিজ্ঞেস করছো আমার ভয়টা কি? কেন? মারা যেতে পারি না? কী কারণে মারা যাবে? বিলি, ফর গডস সেক, আমি সিরিয়াস। এসো ব্যাপারটা নিয়ে আলোচনা করি। না, এসব নিয়ে আমি কথা বলতে চাই না। আরও ভালো কিছু করার আছে কি? না, ও শুরু করো। স্ত্রীর মাথায় চুমু খেলো ম্যাক। ভয় নামে যতগুলো দানব আছে সব এক এক করে বের করো, তারপর এসো সব কটাকে গলা টিপে মারি। ঠিক আছে। বড় করে শ্বাস টানল লুসি। হাঙ্গর, আমাকে ছিটকাদুনে বলতে পারো, কিন্তু সত্যি বলছি হাঙ্গরের নাম শুনলেই আতঙ্ক লাগে আমার। হাঙ্গর? বেশ ভালো, ঠিক আছে। হাঙ্গরের কথা আমরা ভুলে যেতে পারি। তুমি হয়তো সত্যি পারো। না, শুনো, এদিকের পানিতে হাঙ্গর নেই বললেই চলে। বেশিরভাগই মেরে ফেলেছে জাপানি আর কোরিয়ানরা। তবু বড় আকারের কোনো হাঙ্গর যদি এদিকে এসেও পড়ে, তার দৃষ্টিতে আমরা উপাদেয় খাদ্য হিসেবে বিবেচিত হব না আর কি। ঝড় ধরো, ঠিক আছে, আবহাওয়া, এটা কোনো সমস্যাই নয়। আগেই আমরা আবহাওয়ার ভালো খবর পেয়েছি, বছরের এই সময়টায় হ্যারিকেন আসেও না। আর যদি একটা নর্থ ইস্টার এসেও পড়ে, কে বললো আমাদের এই বেলাটাকে ডুবিয়ে দিতে পারবে? খুব খারাপ কি ঘটতে পারে? হ্যাঁ, এটা উল্টে যেতে পারে, কিন্তু আবার আমরা সিধে করে নিতে পারবো। তারপর ভেসে বেড়াবো যতদিন না বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করি। সেরকম কিছুও ঘটবে না। কথা বলতে পারায় খুশি লাগছে ম্যাকের। তার নিজের ভয়গুলো মাথা ছাড়া দিতে পারছে না। কারণগুলো বলছি। 1, বাতাস আমাদেরকে বারমুডার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। 2, এই পথে রোজই জাহাজ চলাচল করে। 3, ছেলেরা ও ব্রোকার ভদ্রলোক সোমবার বিকেলের দিকে আমরা নিখোঁজ বলে রিপোর্ট করবে, এবং বারমুডা হারবার রেডিও আমাদের সম্পর্কে সব কথাই জানে। তবে এত সবের জন্য অপেক্ষা করার দরকার হবে না। ইপিআইআরবির উপর হাত চাপড়ালো সে। এই পরম উপকারী বন্ধু সারাক্ষণ ভিপ করছে। প্রথম যে প্লেনটা মাথার উপর দিয়ে যাবে তার পাইলটই উদ্ধারকারী দলকে খবরটা পৌঁছে দেবে। এক মুহূর্তে চুপ করে থাকলো লুসি। তারপর জিজ্ঞেস করলো, এসব তুমি বিশ্বাস করো? কেন করবো না, অবশ্যই। এবং বলতে চাইছো তোমার ভয় করছে না? স্ত্রীকে জড়িয়ে ধরল ম্যাক। অবশ্যই করছে। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল লুসি। ভালো, ভয় পেলে কিছু একটা করা দরকার, তা না হলে ভয়টা তোমাকে একেবারে পেয়ে বসবে। স্বামীর বুকে মাথা রেখে শ্বাস নিচ্ছে লুসি। লবণ আর ঘামের গন্ধ পাচ্ছে সে। আর আছে অভয় ও আরাম। সে তার জীবনের 20টা বছর অনুভব করতে পারছে। আচ্ছা, বলল সে, তুমি তাহলে ফুর্তি করতে চাইছো? ঠিক, হেসে উঠল ম্যাক। ভালোবাসার উত্তাল সাগরে ভেসে যাব দুজনে। পরস্পরকে জড়িয়ে ধরে থাকলো ওরা। ধীর গতিতে দক্ষিণ দিকে ভেসে যাচ্ছে বেলাটা। মাথার ওপর মিটমিট করছে তারাগুলো।
কিছুক্ষণ পর ম্যাকের মনে হলো লুসি বোধহয় ঘুমিয়ে পড়েছে। তারপরই অনুভব করলো বুকটা ভিজে গেছে। এই কি ব্যাপার? ক্লারা, জবাব দিল লুসি। এখনো এত ছোট? কাঁদে না লক্ষ্মীটি, প্লিজ। নিজেকে আমি শান্ত করতে পারছি না। তোমার ঘুমানোর চেষ্টা করা উচিত। ঘুমাবো? ঠিক আছে, এসে তাহলে সেই খেলাটা খেলি। আমি একজন পৃথিবী বিখ্যাত ব্যক্তির কথা ভাবছি। ভদ্রলোকের নাম শুরু হয়েছে এম অক্ষর দিয়ে। এম? ঠিক আছে। তিনি কি একজন ফরাসি? হঠাৎ চমকে উঠল লুসি। সিধু হয়ে বসলো সে। গাড় ফিরিয়ে বোর দিকে তাকালো। কি হলো ওটার? কই কি হলো? আশ্রানোর শব্দ। আমি শুনিনি। মনে হলো নখ দিয়ে কেউ আশ্রাচ্ছে। কোথায়? হামাগুড়ি দিয়ে এগুলো লুসি। ভেলা সবচেয়ে সামনের সেলের রাবার স্পর্শ করলো ঠিক এখানে। মনে হলো যেন রাবারে কেউ নখ ঘষছে। বোটের কোনো জিনিস হবে, বেসে যাওয়ার সময় ঘষা গিয়েছে। হয়তো এক টুকরো কাঠ, আবার কোনো ফ্লাইং ফিশও হতে পারে। ভুলে যাও। গন্ধটা কিসের বলো তো? গন্ধ? বড় বড় করে শ্বাস টানলো ম্যাক। এবার শু পেল গন্ধটা। অ্যামোনিয়া। আমারও তাই মনে হয়েছে। বোটের কিছু একটা হবে। যেমন? তা কি করে বলবো? সিল্কের তলা একটা বোতল ছিল, যদি না এখানে কিছু পড়ে থাকে। ঘুরল ম্যাক। রাবারের বাক্সটা খুলল। অন্ধকারে কিছু দেখা গেল না। ঝুঁকে বাক্সের ভেতরে গন্ধ শুকলো। ঠিক এই সময় ঘোট ধরনের একটা আওয়াজ ঢুকলো তার কানে। সেই সঙ্গে লাফিয়ে উঠে একপাশে কাত হয়ে গেল বেলা। হাঁটুর উপর সিধে হয়েছিল, সে পড়ে গেল। বাক্সের ভেতর টিনের কৌটাগুলো বাড়ি খেলো পরস্পরের সঙ্গে। রাবারের নিচে ডেক ব্লেড ক্যাচ ক্যাচ শব্দে প্রতিবাদ জানালো। অস্পষ্টভাবে পানির চল আওয়াজ ঢুকলো কানে, যেন এলোমেলো ঢেউয়ের সঙ্গে বাড়ি খাচ্ছে বেলা। এই বেলার দুদিক দুটো হাত রেখে নিজেকে সামলে নিতে চেষ্টা করছে সে। সাবধান কিন্তু। বাক্সের ভেতর অদ্ভুত কোনো গন্ধ নেই। চেইন টেনে বন্ধ করলো সেটা। এটা থেকে আসছে না, অথচ অ্যামোনিয়ার গন্ধ আগের চেয়ে আরো বেড়েছে। বউর দিকে ঘাড় ফেরালো সে। ঠিক বলতে পারছি না কিসের। লুসি নেই, নেই, স্রেফ নেই। পলকের জন্য ম্যাকের অনুভূতি হলো সে পাগল হয়ে গেছে। দৃষ্টি ভ্রমের শিকার। যা ঘটতে দেখছে তার কিছুই আসলে ঘটছে না। 1 মাস অজ্ঞান থাকার পর আর কিছুক্ষণের মধ্যে কোনো হাসপাতালে তার জ্ঞান ফিরবে। কোনো সড়ক দুর্ঘটনায় বা বজ্রপাতে মারাত্মকভাবে আহত হয়েছিল। ডাকলো সে, লুসি। শব্দটা গিলে ফেললো বাতাস। আবার ডাকলো সে। ধীরে ধীরে বসলো ম্যাক। বড় করে শ্বাস টেনে চোখ বুঝলো। মাথাটা ঘুরছে, বমি পাচ্ছে। খানিক পর আবার চোখ খুলল। মনে আসা বোতে লুসিকে বসে থাকতে দেখবে। বাঁকা চোখে তাকিয়ে মিটমিট হাসছে। কিন্তু না, ভেলায় সে একা। হাঁটুর উপর ভর দিয়ে গোটা ভেলার উপর হাত বোলাতে শুরু করলো ম্যাক। এখনো ভাবছে হঠাৎ ছুতে পারবে লুসিকে। লুসি হয়তো বেলা থেকে পড়ে গেছে। লাইফ লাইনের কোনো লুপ ধরে বাসছে না। আবার বসলো ম্যাক। ঠিক আছে, যুক্তি দিয়ে বিবেচনা করা যাক। সম্ভাবনাগুলো কি কি? লাফ দিয়ে পানিতে পড়েছে লুসি, মাথা ঠিক রাখতে পারেনি, ভেবেছে সাঁতার কেটে তীরে পৌঁছবে, কিংবা আত্মহত্যা করতে চেয়েছে। অথবা অথবা কি, মঙ্গল গ্রহ থেকে এসে লুসিকে কিডন্যাপ করেছে একদল টেরোরিস্ট। লুসির নাম ধরে বারবার ডাকছে ম্যাক। আশরানুর একটা আওয়াজ পড়লো সে। অনুভব করলো তার নিতম্বের নিচে রাবার স্পর্শ করলো কিছু একটা। লুসি, লুসি বেলার নিচে। তার মানে কোনোভাবে পড়ে গেছে সে। তারপর কিছুর সঙ্গে জড়িয়ে বেলার নিচে চলে গেছে। এখন বাতাসের অভাবে ছটফট করছে ওখানে। কিনারা থেকে ঝুঁকে পড়ল ম্যাক। বেলার তলায় হাত দিয়ে খুঁজছে। লুসির চুল, পা, রেনকোট, কিছু একটা ধরতে পারলে চলবে। আশ্রানোর শব্দটা আবার হলো, এবার তার পিছন দিকে। পানি থেকে হাত তুলে বেলার মাঝখানে ফিরে এলো সে। তাকালো সামনের দিকে। রূপালি চাঁদের ম্লান আলোয় ম্যাক দেখলো বেলার সামনে কি যেন নড়ছে। মনে হলো থাবা দিয়ে ধরে রাবারের উপর উঠে আসার চেষ্টা করছে কেউ, যেন আশ্রি করছে। একটা হাত, নিশ্চয়ই ওটা একটা হাত হবে। যে জিনিসের সঙ্গে জড়িয়ে গিয়ে থাকুক, নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছে লুসি। অত্যন্ত ক্লান্ত এখন সে। আড্ডুবা অবস্থা আশ্রে উপরে ওঠা আসার চেষ্টা করছে। লাফ দিয়ে সামনে চলে এলো ম্যাক। হাত বাড়ালো নাগাল পাবার জন্যে। তার আঙ্গুলগুলো যখন ওটার কাছ থেকে 1-2 ইঞ্চি দূর,
এত কাছে যে ওটা থেকে বেরিয়ে আসা শীতল ভাব অনুভব করা গেল। সে বুঝতে পারল হাত নয়, ওটা এমনকি কোনো মানুষও নয়। ওটা আঠালো, ঢেউ খেলানো, অচেনা আজব একটা জিনিস এগিয়ে আসছে তার দিকে, তার নাগাল পেতে চাইছে। কুকুরে ছোট হয়ে গেল ম্যাক, বেলার পিছন দিকে ফিরে আসার চেষ্টা করলো। হড়কে গেল, সে পড়ে গেল। ভারের তারতম্য ঘটায় বেলার বউ উঁচু হয়ে উঠল। জিনিসটা অদৃশ্য হয়ে যেতে 1 সেকেন্ডের জন্য স্বস্তি বোধ করল সে। কিন্তু পর মুহূর্তে আবার ওটাকে দেখতে পেল ম্যাক, বেলার কিনারা বেয়ে উঠে আসছে। এক সময় বেলার সামনেটা ঢাকা পড়ে গেল, সিধে হলো ওটা, নিজেকে ছড়িয়ে দিল, ঠিক যেন একটা প্রকাণ্ড কেউটে সাপের মতো তাকিয়ে আছে, ভাবল ম্যাক। ওটার গায়ে গিজগিজ করছে বৃত্ত, প্রতিটি বৃত্ত কাঁপছে নিজ প্রাণ স্পন্দনে। বৃত্তগুলো থেকে পেনাসহ হড়হড় করে বেরিয়ে আসে পানি। চেঁচাতে শুরু করলো ম্যাক। কোনো কথা নয়, অভিশাপ নয়, আবেদন নয়, শুধু রোমহর্ষক চিৎকার বেরিয়ে এলো তার গলা দিয়ে। থামছে না ওটা, সারাক্ষণ সামনে এগোচ্ছে। কুকড়ে মোচাকৃতি একটা স্তবে পরিণত করছে নিজেকে। মনে হচ্ছে যেন হেঁটে আসে, মোচড় ও পাক খাওয়ায় ব্যস্ত, বৃত্তগুলো ভার করে। আর প্রতিটি বৃত্ত রাবার স্পর্শ করলেই খড়খড় শব্দ উঠছে, যেন নৌক আছে ওটার। আসছেই ওটা, কোনো ইতস্তত ভাব নেই, বিরতি নেই, দিকভ্রান্তি বা হাতড়ানোর ভাব নেই। এমন ভঙ্গিতে আসছে যেন জানে কি করছে আর ঠিক কোথায় আছে সেটা। বেলার বইটার উপর চোখ পড়ল ম্যাকের। স্টারবোর্ড সাইডের সেলগুলোর নিচে ঢোকানো, ছো দিয়ে তুলে নিল সেটা। বেসবল ব্যাটের মতো ভাগিয়ে ধরে অপেক্ষায় থাকলো, লক্ষ্য রাখছে ওটা তার আরও কাছাকাছি আসে কিনা। 2 হাঁটু এক করে শক্ত হয়ে দাঁড়ালো সে। তারপর যখন মনে হলো এখনই সময়, চিৎকার করে বলল, সান অফ আ বিচ। সেই সঙ্গে হাতের বইটা দিয়ে সবেগে আঘাত করলো ওটার গায়ে। ওটার গায়ে বইটা আঘাত করতে পারলো কিনা জানা হলো না তার, শুধু জানতে পারলো হাত থেকে বইটাটা কেড়ে নেওয়া হয়েছে, নাগালের বাইরে সরিয়ে নিয়ে গিয়ে ভেঙে কয়েক টুকরো করে ফেলে দেওয়া হয়েছে সাগরে। এবার ওটা পরিষ্কার অনুভব করতে পারছে ঠিক কোথায় রয়েছে ম্যাক, ফলে এগোবার গতি আরও বেড়ে গেল। হোঁচট খেতে খেতে পিছু উঠল ম্যাক, পড়ে গেল। ছোট্ট জায়গাটায় নিজেকে কুকড়ে ছোট করে ফেলতে চেষ্টা করছে সে। তার মাথা কাজ করছে না, উন্মাদ হয়ে গেছে যেন। হঠাৎ ইচ্ছে হলো সুইচ আর্মি নাইফটা হাতে নেয়। লেদার কেসের বোতামে আঙুলগুলো থরথর করে কাঁপছে তার। বেড়ালের মতো মিউ মিউ আওয়াজ বেরিয়ে আসছে গলা থেকে, ও গড, ও জেসাস, ও গড, ও জেসাস। তার উপরে ঝুলে থাকলো ওটা, গায়ে হড়হড় করে পানি ঢালছে। ওটার প্রতিটি বৃত্ত কোচকাচ্ছে আর মোচড় খাচ্ছে, যেন প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে। প্রতিটি বৃত্তের মাঝখানে একটা করে বাঁকা হুক। চাঁদের আলো প্রতিফলিত হওয়ায় মনে হলো দেখতে অনেকটা ছোট তরবারির মতো। ব্যথার কথা বাদ দিলে আর কিছু জানতে পারল না বিলি ম্যাক। আর গল্প, কবিতা, উপন্যাস আমাদের চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।